শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী ভাবনার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে 2টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুবরানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যার হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। খুলনা রূপসা উপজেলার দেয়ারা গ্রামের মোহাম্মদ আবুল কাশেম শিকদারের 10 মাস বয়সের শিশু কারিমা তাবাসসুম কণার হাড় ছিদ্র হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ শিশুটির দ্রুত চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন। এতে প্রচুর অর্থ ব্যয় হবে, যা শিশু কারিমা তাবাসসুম কণার দরিদ্র পিতা চা বিক্রেতা মোহাম্মদ আবুল কাশেম শিকদারের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য তিনি চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। শিশু কারিমা তাবাসসুম কণার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আবুল কাশেম শিকদার, সঞ্চয়ী হিসাব নম্বর 2051602000722918, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, KGA খুলনা শাখা, খুলনা। মোবাইল ফোন নম্বর 01911764 দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবাউদ্দিন সুমন রচিত, নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। আমি বাংলাদেশ ছেড়ে যাব না, আমি বাংলাদেশেই থাকবো। আমি তোমাকে নিয়ে থাকতে চাই, তোমার সঙ্গে সংসার করতে চাই। আমাদের একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা বাবু হবে। রানী, আমি রাখছি। রানী প্লিজ, রানী, রানী ফোনটা রেখো না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। বধুর বাড়ি মধুপুর, আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে গো মোদের মিলন বাসির সুর, বধুর বাড়ি মধুপুর। রাত 9টা 40 মিনিটে থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। যদি বলি আমি লোকটাকে আগে থেকে চিনতাম, আর যদি বলি কোনোদিনই চিনতাম না, আমার কথা বিশ্বাস করা ছাড়া তোমার কি আর কোনো পথ আছে মারু? রাত 12টা 10 মিনিটে রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আপনি অভিনয়ের মানুষ, আগে নৃত্যে ছিলেন, এখনও নাচ করছেন,
এই মুহূর্তে ব্যস্ততা অভিনয়কে নিয়ে নিশ্চয়ই ব্যস্ত থাকছেন কি নাটক নিয়ে অনেকগুলো মাধ্যমে তো কাজ করছেন, ব্যস্ততাটা কোথায় বেশি এই মুহূর্তে? আসলে আমি খুব বেশি ব্যস্ত থাকি না, প্রথমত মানে খুব বেশি কাজ হয় না বা চাই না করতে। একটা ফিল্ম করেছি, ওটা শেষ করলাম। তো যেহেতু এখন একটা চরিত্র শেষ, তো এখন আমি ফ্রি আছি, তো এখন আমি নাটকে কাজ করছি আবার, বাট সিঙ্গেল ড্রামাগুলো করছি। রিসেন্টলি ওঙ্কার করলাম আহমেদ সফার উপন্যাস অবলম্বনে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ওঙ্কার করলাম। তো এই তো, বেছে বেছে কাজ করা হয়, কোয়ালিটিকে প্রাধান্য দেওয়া হয়। জি, চেষ্টা করি। শুরুতেই চলচ্চিত্র, আপনার প্রথম অভিনীত চলচ্চিত্র, তো সেটা নিয়ে একটু কথা বলি। চলচ্চিত্রটার নাম খুব সম্ভবত ভয়ঙ্কর সুন্দর। সুন্দর, রাইট। সেটা কি সুন্দরটা খুব ভয়ঙ্কর কিছু নামের সাথে, গল্পটা একটু যদি বলতেন। আমার সিনেমাটা হচ্ছে মতি নন্দীর উপন্যাস থেকে নেওয়া হয়েছে, আর ডিরেকশন দিয়েছে অনিমেষ আইচ, লিখেছেও সে। ভয়ঙ্কর সুন্দর আসলে স্টোরিটার জন্য, আসলে স্টোরিটা ভয়ঙ্করভাবে সুন্দর, মানে সুন্দরের যে অনেকগুলো পার্ট থাকে ওইভাবে আসলে দেখানো হয়েছে। তো ভয়ঙ্কর সুন্দরের নামকরণের সার্থকতা ডিরেক্টর ভালো বলতে পারবে। আর আমার আসলে এক্সপেরিয়েন্স খুবই ভালো, যেহেতু আমার প্রথম ছবি, আমি খুবই উচ্ছ্বাসিত ছিলাম প্রথম থেকে স্বাভাবিকভাবেই। তো আমার প্রথমত পাণ্ডুলিপিটা খুব বেশি ভালো লেগেছিল, তো তার জন্য আমি আসলে রাজি হয়েছি। এরপর আসলে শুটিংটা করা, এবং অনিমেষ আমার খুব পছন্দের একজন নির্মাতা, আমার কো আর্টিস্ট ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তো সব কিছু মিলিয়ে আসলে আমার খুব ভালো লেগেছিল কাজটা করে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই চলচ্চিত্রটি মুক্তি পাবে, এই বছরই। কোথায় কোথায় শুটিং করলেন? ফিল্মের শুটিং আসলে পুরো বাংলাদেশেই করেছি। ঢাকাতে এফডিসিতে করেছিলাম সেট করে, তারপর বরিশাল, তারপর আর দেশের অনেক জায়গায়। হ্যাঁ। অভিনয় তো একেবারেই রক্তের সাথেই মিশে আছে, তারপরেও যখন চলচ্চিত্রের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তখন অনুভূতিটা কি ছিল? আসলে আমার ফার্স্ট সিনটা মানে আমার প্রথম দৃশ্যটা ছিল সদরঘাটে, তো এত মানে তাড়াহুড়ার মধ্যে সিনটা হয়েছে, মানে একদম ভোরবেলা সদরঘাটে, মানে এরকম একটা সিচুয়েশন। আসলে আমি না মানে যে বলবো যে আসলে আমার কিরকম ফিল হচ্ছিল, এরকম আসলে কিছু আমি হয়ে ওঠার আগেই আসলে শুটিং শুরু হয়ে গেছে। তো আমি জানি না, প্রথম দৃশ্যটাই তো অনেক লোকজন ঘিরে ছিল, অনেক লোকজন এরকম সদরঘাটে, এবং আমার মনে আছে যে কিছু একটা প্রবলেম ছিল, আমার ব্যাগ, আমার কন্টিনিউটি ছিল না, তো আমার কস্টিউমের মেট, এবং অনিমেষ চিৎকার করতেছে যে মানে এই কস্টিউমের জন্য আমরা এখন শটটা নিতে পারবো না, ব্যাগ কোথায়, কস্টিউমের মেয়ের সাথে, মানে এমন একটা সিচুয়েশন ছিল যে মানে ভয়ে টয়ে সবকিছু মিলে আসলে আমি জানি না কি ছিল, কিন্তু তারপরও ভালো হয়েছে আশা করছি প্রথম দৃশ্যটাই। ইনশাআল্লাহ। শুটিং চলাকালীন সময়ে অনেক রকম ঘটনা থাকে যেটা দর্শক জানতে চায়, সেটা দুঃখেরও হতে পারে, আনন্দেরও হতে পারে, সেরকম কোনো অনুভূতি যদি একটু শেয়ার করতেন। এটা একটা বললেন অবশ্য। হ্যাঁ, আমার হচ্ছে আমরা বরিশালে শুটিং কথা ছিল, বরিশালে। তো আমরা বরিশালে যাওয়ার পর, মানে এটা যদিও একটা বাজে এক্সপিরিয়েন্স আমার জন্য, বরিশালে যাওয়ার পর আমার হচ্ছে 3টা সুটকেস ছিল, মানে গানের জন্য আলাদা সুটকেস, ড্রেস এরকম, আর গানের জন্য 2টা নিয়ে যাওয়ার কথা ছিল, আর একটা সিনের জন্য। তো গানটাই আসলে ওখানে হবে আর কি, এরকম ছিল। তো বরিশাল যাওয়ার পর আমি দেখি যে আমার গানের সুটকেসে পাচ্ছি না, মানে আনা হয় নাই, শুধু সিনের সুটকেস নিয়ে আসছে, এবং আমার মেকআপ টেকআপ শেষ, এখন আমি কি পরবো, আমি সুটকেস, এবং এটা ঢাকার থেকে এফডিসি না যে আমি বাসা থেকে আবার আনায় নিতে পারবো, তো তখন খুবই বাজে অবস্থা হয়েছিল। তো সেক্ষেত্রে কি করে মেকআপ করলেন সিচুয়েশন? তারপরে সেদিন রাত্রেবেলা হচ্ছে ঢাকা থেকে আরেকজন যেয়ে তারপরে দিন নিয়ে আসছিল পুরো সুটকেস আবার বাসা থেকে। বেশ কষ্ট পার হয়ে, কষ্ট, এবং পুরো শুটিংটাই না আমার মানে চুল আয়রন করতে যেয়ে আমার আয়রন লেগে ঘাড় পুড়ে গেল একবার। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্লো ড্রায়ারের মধ্যে চুল লেগে গেল, মানে এমন কিছু ঝামেলা হয়েছে শুটিংয়ে, মানে খুবই মনে থাকবে প্রথম চলচ্চিত্রটা দীর্ঘদিন। হ্যাঁ, আর সবাই বলছিল আপু প্রবলেম হলে ভালো ছবি হিট হবে। আপনার সাথে সহশিল্পী হিসেবে চলচ্চিত্রতে আর কারা কাজ করেছেন? পরমব্রত কাজ করেছে প্রধান চরিত্রে, এছাড়া কাজ করেছে ফারুক আহমেদ, দিহান আপু কাজ করেছে, জর্জ আঙ্কেল কাজ করেছে, মিঠু আপা কাজ করেছে, হাসান ইমাম আঙ্কেল কাজ করেছে, এই তো অ্যালেন শুভ্র কাজ করেছে। মিউজিকে কিংবা ক্যামেরার পেছনে? মিউজিকে আছে ইমন সাহা, আর ক্যামেরায় আছে খায়ের খন্দকার, খায়ের ভাই।
প্রথম চলচ্চিত্র তো মুক্তির অপেক্ষায়, বা আর কোনো চলচ্চিত্রে কি কাজ করা হচ্ছে কিংবা ভাবনায় আছে? আমি জানি না, আসলে আমি করতে চাই, আমার কোনো ঝামেলা নেই, আমি করতে চাই ফিল্ম করতে, বাট ওই যে আমার স্ক্রিপ্টটা পছন্দ হতে হবে, ডিরেক্টর পছন্দ হতে হবে। তো যদি সব কিছু ভালো লাগে তখন আসলে করব, বাট শুধু মানে 5টা ছবি করে ফেললাম, 10টা ছবি করে ফেললাম, এটা আসলে আমি করতে পারবো না। আর আমি যে ধরনের ছবি নিজে দেখি না, আমি সেই ছবি কেন করব? শুধুমাত্র আমার ক্যারিয়ারের জন্য, তাই না? নিজস্ব সত্তা নিয়ে এবং নিজস্বতা নিয়ে আশা করছি যে খুব শীঘ্রই আপনি আরও একটি চলচ্চিত্রে কাজ করবেন। থ্যাংক ইউ। চলচ্চিত্রের পাশাপাশি নাটকে তো আগেও ব্যস্ত ছিলেন, এখনো নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ত। শুরুতেই বললেন যে কয়েকটি কাজ করছেন, তারপরেও নাটক নিয়ে ভাবনা কি? কোন ধরনের নাটকগুলো ধারাবাহিকে বেশি কাজ করা হয় নাকি ধারাবাহিক একক আমি নাটকে? করি না, লাস্ট 3 ইয়ার্স আমি একটাও করি নাই ধারাবাহিক। তো সিঙ্গেল ড্রামাগুলোই করি, স্পেশাল ডেতে বেশি করা হয়, 21শে ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে বা ঈদের সময়। আসলে তখন আসলে মানুষেরও একটা মানে ডিরেক্টরদের রাইটারদেরও ভালো একটা কাজ করার ইচ্ছা থাকে, তো তখন আমি আসলে করি। আমি যদি দেখি যে ডিরেক্টরের নিজেরই কোনো ইন্টারেস্ট নাই আসলে, যে শুধু স্ক্রিপ্টটা হয়তো ভালো বা ডিরেক্টর ওরকম হোমওয়ার্ক করে কাজটা করতে চাচ্ছে না, তখন আসলে আমি করি না। মানে ভালো লাগলে খুব তখন আমি করি, আদারওয়াইজ আমি করি না। যেহেতু এটা আমার প্রফেশন না, তো তাই করতে পারি। যখন প্রফেশন হয়ে যাবে তখন হয়তো খারাপ কাজও করব। না, আশা করা যায় যে প্রফেশন হিসেবে নেবার পরও আপনি আপনার কোয়ালিটি এবং নিজস্বতাকে ধরে রাখতে সবাই পারবেন। বলে, আমাকে সবাই বলে যে হ্যাঁ তুমি অনেক লাকি বিকজ তুমি তোমার আম্মু আব্বুর সঙ্গে থাকো, যদি তোমার প্রফেশন হতো তখন তুমি এত বেছে বেছে কাজ করতে পারতে না। এটা আসলে একেবারেই ঠিক নয়। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, আমি কতটুকু চাই, চাওয়ার উপরে অনেক কিছু স্বাদ এবং সাধ্য নির্ভর করে। আপনি জানতে চাইছি যে আপনার বেস শুরুটা তো ছিল ক্লাসিক্যাল ডান্স দিয়ে, কিন্তু সেখান থেকে একেবারে অভিনয়ে চলে আসা কিভাবে হলো? আমি জানি না, আসলে আমি কখনো অভিনয় করতেই চাইনি, বা মানে অভিনয় মানে কি আমি ক্যামেরার সামনে আসলে কখনো মানে কাজ করব আসলে কখনো। আমি ভেবেছি যে আসলে আমরা মানে স্টেজে যেরকম নাচ করি, আমাদের শো থাকে, হয়তো নাচেরই মানুষ আমি হতে চাই, এরকমই ভেবেছি। কিন্তু আসলে অভিনয় করার পর আমি যখন মানে হয় না যে অভিনয় তো আমি ভাবনার ক্যারেক্টারটা করছি না, আমি যখন অন্য একটা মানুষের ক্যারেক্টারটা করি তখন আমার খুব মজা লাগে, মানে মজা পেয়ে কাজ হ্যাঁ করা ওটার হয়। মধ্যে আমার খুব মজা লাগে। আর এমনিতে আমি ছোটবেলা থেকে খালি খুব মানে অ্যাক্টিং করতাম, আমার অন্য ফ্যামিলির মানুষদেরকে নকল করতাম, খুব এরকম করতাম। তো আমার আরেকজনের মানে এরকম ভাবি ভাবি খেলা এই টাইপের, তো আমার এগুলো করতে খুব মজা লাগতো। বোঝা যাচ্ছে বেশ চঞ্চল ছিলেন, কিছুটা দুষ্টুও ছিলেন, যেহেতু সবার ক্যারেক্টার নকল করতেন। হ্যাঁ, তো আমার মজা লাগলো অভিনয়টা, তখন থেকে আসলে আমি করছি অ্যাক্টিংটা। মঞ্চে কাজ করা হয়নি, কিন্তু মঞ্চের কাজ কিভাবে হয় সেটা তো পারিবারিকভাবে একেবারে দেখে বড় হয়েছে। মনে হয় কি যে সেখান থেকে এই অভিনয় শেখা রক্তের সাথে মিশে গেছে? আমি জানি না, আমি অনেক আব্বুর রিহার্সালে তো গিয়েছি ছোটবেলা থেকেই, মহিলা সমিতি, টিএসসি শো, বা আব্বুকে দেখতেছি স্টেজে, আব্বু অ্যাক্টিং করতেছে, ডিরেকশন দিচ্ছে। তো আমি জানি না, বাট মঞ্চের অভিনয় থেকে টেলিভিশন অ্যাক্টিং আমার কাছে মনে হয় অনেক ডিফারেন্স। মানে টেলিভিশন অ্যাক্টিং অনেক রিয়েল করতে হয় অনেক, আর মঞ্চ তো ডিফারেন্ট অনেক। যেরকম আমাদের মেকআপও মানে ডান্সের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে যখন টেলিভিশনে নাচ হয় তখন আমরা এত লাউড মেকআপটা নিতে পারি না, বাট যখন আমি স্টেজে থাকি তখন আমাকে খুব লাউড মেকআপ নিতে হয়, বিকজ আমার অডিয়েন্স আমার থেকে অনেক দূরে এরকম, আর অডিয়েন্স তো টেলিভিশন আপনার একদম কাছে, আপনাকে দেখতে পাচ্ছে। সো সব কিছুই অনেক ডিফারেন্স থাকে, বাট ডেফিনেটলি আব্বুর জন্যই আসলে আমার মানে অ্যাক্টিংয়ের প্রতি শ্রদ্ধাটা বলেন, যে শুধু অ্যাক্টিং যে শুধু আমি সেলিব্রিটি হতে চাই, ইটস নট লাইক দ্যাট, আই ওয়ান্ট টু বি অ্যাক্টর। সো আমার মনে হয় ডেফিনেটলি এটা আমার পরিবারের কারণেই হয়তো। নাচের মানুষ ছিলেন, নাচটা কি একেবারেই করা হবে না নাকি নাচের সাথে থাকবেন? না না, আমি করছি, কিন্তু আমি নাচ করি, আপনাদের টেলিভিশনের প্রোগ্রাম করেছি ঈদে, তো করি, কিন্তু ওই তো খুব ভালো সময়টা কম দেয়া যদি কাজ হয়, হ্যাঁ তখন। কিন্তু আগের মতো হয়তো শো করতে পারি না ওইভাবে র্যান্ডমলি, বাট আমি ট্রাই করি। নাচটা শেখা হয়েছিল কার কাছে? আমি বাফা থেকে কমপ্লিট করেছি সার্টিফিকেট কোর্স, আর আমার ফার্স্ট টিচার ছিল রিয়াপু তপন স্যার ছিল, এরপর ফারহানা চৌধুরী বেবি, তারপর সোহেল রহমান, তারপর রতন স্যার, শিবলি মাহমুদ, নিপান্টি, মানে এরকম মানে যারা যারা আছে সবার কাছেই আসলে বাফাতে সবাই টিচার, তো সবার কাছে আসলে সাজু স্যার কত্থক করেছি সাজু স্যারের কাছে, তো সবার কাছেই
শিখেছি। নাচের প্রতি ভালো লাগাটা ছোটবেলায় মনে আছে কি যে কিভাবে তৈরি হলো? বাবা মা ধরে নিয়ে গিয়েছিলেন নাকি আমার নিজেরই মা ভালো? একদমই, আমার মা আসলে মানে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে বাফাতে ভর্তি হচ্ছি, মানে আমার ফার্স্ট স্কুল বেসিক্যালি বাফা, তো আম্মুই আসলে ভর্তি করাইছিল। বাট আমার মনে আছে যে আমি তখন আসলে নাচের প্রতি আমার ভালোবাসা কিছুই ছিল না। তখন আমার শুক্রবার হলে আমার পেট ব্যথা করতো, আমি যেতে চাইতাম না। মানে তখন এরকম ছিল। বাট আম্মুর খুব ইচ্ছা ছিল, মানে আম্মু আমাকে 3-4 নাম্বার লাইন থেকে একদম সামনে এনে দাঁড় করাই দিত যে সামনে এসে নাচো, তাহলে ভুলটা ধরা পড়বে। তো আম্মুর ভীষণ ইচ্ছে ছিল। তারপর তো আমার আসলে আমার পছন্দ তো হয়েছে তারপর আস্তে আস্তে। নাচ তো অবশ্যই নাটকে খুব বেশি হেল্প না করলেও চলচ্চিত্র তো করছেই। না, আমার চলচ্চিত্রে কোনো নাচ নাই। সামনে যদি মানে থাকে হ্যাঁ, বাট নাচ আসলে অ্যাক্টিংকে খুব হেল্প করে আমার মনে হয়, কারণ নাচের মুদ্রাগুলো এবং চোখের যে এক্সপ্রেশন সেখানে right, অনেক বেশি তো আমার অভিনয় মনে থাকে। হয় হেল্প করে। আর যেটা মানে নাচ গান এগুলোর মধ্যে থাকলে আমার মনে হয় কি যে একটা বাচ্চার আসলে থাকা উচিত, আমি এটা ফিল অনেক করি। বেশি এনলাইটেন হয় তার হ্যাঁ, দেখার মানে দৃষ্টি এখন বেড়ে আমি ওঠাটা। খুব বাচ্চাদেরকে দেখে, এখনকার বাচ্চারা কিন্তু দেখবেন যে কেউ নাচ শিখে না, কেউ গান, যেরকম আমাদের মারা কিন্তু করতো কি যে হ্যাঁ মানে পড়াশোনার সাথে সাথে এটা একটা করতে হবে। এখন পড়াশোনার সাথে সাথে সবাই ইন্টারনেট ইউজ করে, এবং অনেকের ভেতরে প্রবণতা দেখা যায় কিছু না শিখলেও চট করে মিডিয়াতে আসতে চাচ্ছে কিংবা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে। হ্যাঁ। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভরাত্রি।